ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে পেজে। এবার আজকে আমরা একাদশ শ্রেণীর রাইটিং সেকশন থেকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা প্রেজেন্ট করব। তোমরা বলতে পারো এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হতে চলেছে, যেটা তোমাদেরকে রাইটিং স্কিলের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো বিগত দিনে তোমরা 9 বা 10-এ ডেভেলপ করেছো, আই হোপ সেগুলোকে আরও বেশি সুন্দর করে তুলবে। তো যাই হোক, পরীক্ষা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, তোমাদের প্রস্তুতিও নিশ্চয়ই খুব ভালোভাবে চলছে। যা তোমরা যেখানে যেভাবে পড়ছো আমাদের ক্লাস থেকে, যেখানে যেগুলো তোমরা পাচ্ছ ডিজিটাল ক্লাস থেকে, সব কিছুকে গুছিয়ে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে সব কিছুকে রেডি করো। তো এবার আজকে চলো আমরা এই জায়গাটা দেখে নিই। তা আজকে যেটা করাবো সেটা কিন্তু আমি লিখে রেখেছি অলরেডি, দেখতেই পাচ্ছ যে রাইটিং স্কিল লেখা রয়েছে। এবং এখানে আমাদের আজকের ব্যাপারটা আসছে যেটা, শুধু এখানে ফর্মাল লেটার লিখেছি, নট ফর্মাল লেটার, ফর্মাল ইনফর্মাল বোথ। ফর্মাল ইনফর্মাল বোথ সিগমেন্টটা তোমরা এখানে জানার সুযোগ পাবে। সো সেই জানার দিকে নজর রেখে ভালো করে দেখো, ফর্মাল ইনফর্মাল দুটো দিকেই সুযোগ পাচ্ছ তোমরা আজকে জেনে নেওয়ার। আচ্ছা, তার আগে আমার প্রিয় ভাই বোনদের এবং ছাত্রছাত্রীদের একটা কথা জানাতে চাই, যেটা তোমাদেরকে আমি একটা অন্য পেজে নিয়ে দেখাই আগে। সবাই মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, ক্লাস 11-এ যে রাইটিং স্কিল বোর্ড আমাদের দিয়েছে, সেই রাইটিং স্কিলে বোর্ড যেটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে মার্কস হচ্ছে 10 মার্কস। এই 10 মার্কসটাকে, এটা খুব ভালো করে বোঝো কিন্তু, 10 মার্কস তোমাদের রাইটিং স্কিলের জন্য অ্যালোডেট করা হয়েছে। হ্যাঁ, কত মার্ক করা হয়েছে? 10 মার্কস। এবার 10 মার্কসটাকে কীভাবে তুমি পাবে, সেটা দুটো রাস্তা তৈরি করা হয়েছে। একটা রাস্তা তৈরি করা হয়েছে যে তোমাকে এক্সাম হলে গিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে, ডেফিনেটলি পয়েন্টস, প্যারাগ্রাফ লিখতে পয়েন্ট দেয়া থাকবে। অর এটা তুমি অ্যাটেম্প করতে পারো, অর আইদার তুমি অ্যাটেম্প করতে পারো, এখানে আবার দুটো সিগমেন্ট রাখা হয়েছে এই জায়গাটায়। একটা হচ্ছে লেটারের মধ্যে ভাগ আছে যেগুলো আমি আজকে দেখবো আমরা। আরেকটা আছে রিপোর্ট অর ইউ ক্যান সে ইভেন্ট ম্যানেজমেন্ট। So writing skill is divided into these parts, these ways, এইভাবে ভাগ করা হয়েছে। either you can attempt paragraph or easily you can step jump এখানে করতে পারো, হয় লেটার অর রিপোর্ট। সো এটা কিন্তু আবার কিন্তু এখানে আবার অর নেই, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাটেম্প বোথ। সো এখানে 5 মার্কস অ্যাড করা হয়েছে, এখানে 5 মার্কস অ্যাড করা হয়েছে, এখানে 5 মার্কস অ্যাড করা হয়েছে, আর এখানে 5 মার্কস। তাহলে তুমি এই দুটো মিলে কিন্তু ওই দেখো 10 মার্কসে চলে যাচ্ছে। তাহলে হয় তুমি এটা লিখে ডাইরেক্ট 10 মার্কস তুলে নিতে হবে তোমাকে, কিংবা তোমাকে এক্সাম হলে গিয়ে লেটারে 5 মার্কস অ্যাটেম্প করে পেতে হবে, এবং রিপোর্টে বা ইভেন্ট ম্যানেজমেন্টে 5 মার্কস পেতে হবে। এইভাবে তোমাকে কিন্তু 10 মার্কস পাবে। এটাই কিন্তু আমাদের এবারের কিন্তু যে এক্সামের যে প্যাটার্নটা, রাইটিং স্কিলের যেখানে প্যাটার্নটা দেওয়া হয়েছে, নাম্বার তোলার জায়গাটা যে দেওয়া হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে কিন্তু। তাই তোমাকে সারা বছর এবার হয় প্যারাগ্রাফ খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, অর ইউ ক্যান প্রিপেয়ার বোথ দ্য সিগমেন্টস, তুমি দুটোই করতে পারো। প্যারাগ্রাফও খুব ভালো করে নিলে, আর তোমার লেটার আর তোমার ইভেন্ট ম্যানেজমেন্ট অর রিপোর্ট রাইটিং হোয়াট এভার ইউ ক্যান সে, তো এই দুটোকে আবার ভালো করে প্রিপেয়ার করতে পারো। তাহলেই তোমার কি হলো, পরীক্ষায় এক্সামে যে 10 মার্কসটা তুমি একদম 100 আউট অফ 100 ডেফিনেটলি তোমার একটা সিকিউরিটি থাকছে যে না, আমি পেরে গেছি। সারা বছর তুমি তোমার প্র্যাকটিসটাকে এইভাবে চালাতে পারো। এবার যদি ইন মাই ওপিনিয়ন আমাকে বলে যে স্যার আমি কি করে করব, সো তোমার এটা একটা কমফোর্টেবল জোন। তুমি এটা ক্লাস 10-এ ছিল, এটা তোমার ক্লাস 10-এ ছিল, 9-এ ছিল, এটাও তোমার ক্লাস 10-এ ছিল, 9-এ ছিল। সো দিস পার্টস আর নোন টু ইউ। প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার কাছে পরিচিত, এমন না যে অপরিচিত। এবার পরিচিত হলেও তোমাকে দেখতে হবে কোনটায় তোমার স্ট্রেংথটা বেশি। এবার দেখো, এতদিন পর ক্লাস শুরু হয়েছে, প্রথম সেমিস্টার যেটা আমরা করলাম সেখানে আমরা দেখলাম যে সব কিছু এমসিকিউ ছিল, সেখানে অনেকটা দিন কিন্তু লেখালেখি বন্ধ ছিল।
টুকটাক লিখেছি আমরা অবশ্যই, কিন্তু একদম টানা যে লেখার ব্যাপারটা, যেটা আমরা ক্লাস 5 থেকে জার্নিটা শুরু করেছিলাম আপ টু 10, সেটাতে কিন্তু কয়েক মাস হলো একটা কিন্তু কী চলে আসছে বলতো, একটা ইন্টারমিশন চলে আসছে, ছোট্ট গ্যাপ চলে এসছে, যেমন করে সিনেমার মাঝে দেখা যায় ইন্টারমিশন, অর্থাৎ একটু সামান্য বিরতি, সেই বিরতি চলে আসছে। এবার কী হয়, লেখালেখি জিনিসটা যদি বন্ধ হয়ে যায় না মানুষের, তার ক্রিয়েটিভিটিটা দিন দিন কমতে থাকে। আর রাইটিং স্কিল হচ্ছে অলওয়েজ শোজ দ্য ক্রিয়েটিভিটি অফ আ স্টুডেন্ট। রাইটিং স্কিল অবশ্যই একটা ছাত্রছাত্রীর মধ্যে যে সৃজনশীলতা, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলে। তো এবার তুমি দীর্ঘদিন যাবৎ তুমি লেখালেখি বন্ধ রেখেছো, লিখোনি কিছু, এটাও লিখোনি ওটাও লিখোনি, কিচ্ছু লিখোনি, তাহলে কি হবে, তোমার কিন্তু যে তোমার মধ্যে যে সমস্ত কোয়ালিটিসগুলো ছিল, যেগুলো তুমি ডেভেলপ করতে বা ফুটিয়ে তুলতে তোমার রাইটিংয়ের মধ্যে, সেগুলো আছে, বাট সেগুলো কিন্তু কী বলতো ডাস্টেড হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। এবার তোমাকে যেহেতু পরীক্ষা আসতে কিছুটা সময় দেরি আছে, তা এখন থেকে তোমাকে বই পড়ার পাশাপাশি এটাকে একেবারে হবির মতন করে প্রতিদিন, বা তোমার যখনই ইচ্ছে করছে, একটু একটু বোর হয়ে যাচ্ছ, ভালো লাগছে না, দেন তুমি এটাতে একটা চট করে একটা খাতা পেন তুলে নিলে, একটা টপিক কোশ্চেন ব্যাংক বা সাজেশন থেকে একটা বেছে নিলে, বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা অন্যান্য বোর্ডের যেটাই হোক না কোনো সমস্যা নেই, সেখান থেকে একটা কোশ্চেন পিক করে নিলে, তো চট করে লিখে টিচারকে দিয়ে ক্রস চেক করিয়ে নিলে, ভেরি ইজি, ভেরি সিম্পল। এরকম করে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যাই তৈরি হবে না। আর তুমি যদি দেখো, এখন এটা তো জানোই যে আমরা অনেক বড় হওয়ার সাথে সাথে আমাদের সাথে সাথে একটা জিনিস খুব সুন্দরভাবে বড় হয়ে চলেছে, সেটা হচ্ছে একটা নোটবুক। অর্থাৎ আমরা যে বইটাতে লেখাপড়া, যে টেক্সট বইটা যেটা আমরা পাই স্কুল থেকে, সেই টেক্সট বইটা কিন্তু আমাদের কাছে হয়ে যায় লো ইম্পর্টেন্স, অ্যান্ড ইন দ্য প্লেস অফ টেক্সট বুক উই কি ইজিলি পিক আপ আ বুক দ্যাট ইজ কল্ড নোটবুক. So there is so many answers or the explanation of your text, etc, etc. So now কি করো, now you start to give more importance in the book or the reference book, তে তুমি পুরোপুরি মন দিয়ে দিবে। টেক্সট বুকটাকে কী করলো, তুমি স্কিপ করে যাচ্ছ দিনকে দিন। হ্যাঁ, সো দেখো, এবার একটা হচ্ছে টেক্সট বুকটা হচ্ছে সোর্স বুক, ফ্রম হোয়ার ইউ হ্যাভ টু কালেক্ট ইউর নলেজ, হ্যাঁ, or the perfect understanding that the text provides you. But when you do, but you keep a more distance and you choose this one as your best companion, definitely your exam will not happen like your expectation. কোনো মতেই তোমার মানে আশানুরূপ রেজাল্ট কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। তুমি সারাদিন নোট বইয়ে মুখ গুজে বসে থাকো, সারাদিন তুমি বিভিন্ন নোটস পড়ো, সে তুমি অফলাইন অনলাইন যেখান থেকেই পড়ো না কেন, তুমি কোনোদিনও ভালো স্কোর করতে পারবে না ইফ ইউ ডু নট রিড ইউর টেক্সট বুক অর প্রেসক্রাইবড বুক বাই দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল। সো বইটা কিন্তু পড়তে হবে, বারবার বলছি বইটা কিন্তু পড়তে হবে, নইলে কিন্তু তুমি ভালো ফল করতে পারবে না। তেমন করে এটা তো আর তোমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই, আছে কি না, কিছু হিন্টস, কিছু নমুনা দেওয়া আছে। তো এই জায়গাটা কি করতে হবে, ক্লাস মাধ্যমিক লেভেলে যেগুলো ছিল সেগুলোকে আবার ভালো করে রিসাইট করতে হবে, যাকে আমরা কি বলি, কবিতা যেমন আবৃত্তি করে, তেমন করে এটাকে তোমাকে রিসাইটেশনে নিয়ে যেতে হবে, প্র্যাকটিসের থ্রুতে রিসাইটেশনে নিয়ে যেতে, খুব ভালো করে গুছিয়ে সুন্দর করে দিনের পর দিন তোমার থিঙ্কিংগুলোকে আবার ধীরে ধীরে করে ডেভেলপ করে সেগুলোকে লিখতে হবে খাতার পাতায়, এবং টিচারকে দিয়ে ক্রস চেক অবশ্যই দরকার। এবং তুমি সেখানে মনে করো কোনো কিছু একটা তোমার রেডি করছো, সেখানে মনে হচ্ছে দুটো লাইন তুমি অ্যাড করবে বা দুটো লাইন তুমি বাদ দিয়ে দেবে। এবার কোনো লাইন অ্যাড করা বা তাকে বাদ দেওয়া, এই জায়গাটা কিন্তু অবশ্যই টিচারের কনসালটেশন লাগবেই লাগবে। কারণ দেখা যাচ্ছে যে তুমি যে জিনিসটা তৈরি করছো, যেটা স্কিপ করতে হতো, সেটা খুব ইম্পর্টেন্ট লাইন ছিল, আবার তুমি যেটা অ্যাড করছো সেটা হয়তো খুব ইম্পর্টেন্ট, বাট এই টপিকের সাথে না হলেও কোনো সমস্যা নেই, বা এটা লিখলে পরে আরও দুটো লাইন বেশি লিখতে হবে। তো এই জায়গাটায় কিন্তু টিচার কাউন্সেলিং ও টিচার কনসালটেশন রিকোয়ার্ড, খুব দরকার, কিন্তু সেটা বুঝে নিও। আচ্ছা, আর যেটা বলবো যে লেটার প্যারাগ্রাফ এগুলো তো আমাদের পরিচিত, ভয় কিসের, ভয় নেই তো, আমরা তো জানি, এমন না যে আমরা কিচ্ছু জানি না, তা তো নয়। আর যদি কিছু নাও জানা হয়ে থাকে, কথার কথা কিছু নাও, তাহলে তো আরও বেশি মজা, কারণ একটা পেপার যেটা কিচ্ছু লেখা নেই, একদম ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, সেখানে নতুন করে সব কিছু সাজাতে আরও বেশি সুবিধা হবে, তাই না? তাই ভয়ের কোনো ব্যাপার নেই। তো এই জায়গাটাকে কিন্তু এবার আমাদের ক্লিয়ার করতেই হবে ভালো করে, এবং এই এক্সাম হলে 10 আউট অফ 10 কিন্তু যেন সবারই টার্গেট থাকে, তাহলে তোমাদের স্কোরটা কিন্তু অনেকটাই, দেখো আজকে তোমাদের এক্সাম হয় 40 মার্কসে, ঠিক আছে, ইফ ইউ আর অ্যাবল টু গেট
or to collect 10 marks from your question paper by writing a paragraph or letter or report. তো ডেফিনেটলি এখান থেকে 10 মার্কস তুমি কিন্তু করে ফেলে, তাহলে থাকলো কত 30 মার্কস। ঠিক আছে, তো 10 মার্কস তোমার অ্যাডভান্টেজ হয়ে গেল, এটা ভুলে গেলে চলবে না, এটা বড় একটা ব্যাপার। কারণ ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারে সেখানে যে রেজাল্টস আউট হয়েছে বিভিন্ন স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী যারা আমাদের কাছে পড়ে, তাদের রেজাল্ট দেখা যাচ্ছে যে খুবই ভালো, আবার কোনো একটা জায়গার রেজাল্ট হচ্ছে খুবই মন্দ, এরকমটাও হয়েছে। তা হতেই পারে। তা এইবার এখন কিন্তু দ্বিতীয় সুযোগ, এবার যে ভালো হয়েছে তাকে যতটা আরও ভালো চেষ্টা করতে হবে, আর যে একটু পিছিয়ে আছে বা ভালো হয়নি তাকে তো আরও 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 বেশি চেষ্টা করতে হবে। তো সেই জায়গাটায় বলছি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিসটা চালাতে হবে। আচ্ছা, এইবার আমরা মূল যে টপিকে ছিলাম, যে আজকে এখান থেকে আমরা এই লেটার সিগমেন্টটা দেখব বলেছি, তো ওটার যে পেজটা তোমাদের জন্য রেডি করা হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, সেটা তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, তাহলে ফর্মাল লেটার্সে চলে এসেছি। So there is an introductory note about writing skill, not only writing skill, about letter. লেটার সম্বন্ধে কী বলা হয়েছে দেখো, একটা পরিচিত কথা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছি তোমাদের জন্য। দেখো লেখাটা পড়ে কেমন লাগছে বা তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে কিনা। এ লেটার ইজ আ মেসেজ হুইচ ইজ রিটেন ডাউন অর প্রিন্টেড অন এ পেপার অ্যান্ড জেনারেলি পুট ইনটু অ্যান এনভেলপ টু বি সেন্ট টু সামবডি। পত্র হলো একটি বার্তা যেটা সাধারণত লেখা হয় কিংবা লিখিত আকারে লেখা হয় কিংবা ছাপা হয় একটি পেপারের ওপরে, এবং সাধারণত এটাকে লিখে খামে পুড়ে দেওয়া হয়, এবং তার সাথে সাথেই টু বি সেন্ট টু সামবডি, এবং সেটা খামে পড়া মানেই সেটা চলে যাবে তোমার উদ্দিষ্ট ব্যক্তির কাছে যাকে তুমি অ্যাড্রেস করেছো। ইট হেল্পস টু কমিউনিকেট আওয়ার আইডিয়াস টু পারসনস অ্যাওয়ে ফ্রম আস। আমাদের থেকে দূরে আছে এমন কেউ যদি থেকে থাকে বা যারা আছে তাদের সাথে আমাদের মনের ভাবনা, কল্পনা, ভালো লাগা, ভালো না লাগা সবটাই আমরা শেয়ার করতে পারি, তাদের সাথে যোগাযোগ তৈরি করতে পারি আমরা এই চিঠির মধ্যে দিয়ে। তাহলে চিঠিটা কিন্তু একটা অনেক বড় মিডিয়াম অফ কমিউনিকেশন, বুঝতে হবে। দেয়ারফর ইট হেল্পস ইন দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কমিউনিকেশন স্কিল। এগুলো তো আছে, এর পাশাপাশি কিন্তু চিঠি লিখলে কিন্তু আমাদের যে কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ তৈরি করার যে কৌশল বা পদ্ধতি, বা কী করে যোগাযোগ তৈরি করতে হয়, কী করে একজন মানুষের সাথে কথা বলতে হয়, কী করে নিজের মনের ভাবনাগুলোকে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণতা দিয়ে উপস্থাপন করতে হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করে দেয় লেটার। সো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি এসেন্সিয়াল। আচ্ছা, letters are divided into the following categories. So there is the section where we have to discuss about the categories that we find in a letter or the field of letter. একটা চিঠির জগতে আমরা যে ভাগগুলো দেখতে পাই সেই ভাগগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। কি রয়েছে? প্রথমে রয়েছে ইনফর্মাল অর পার্সোনাল লেটার্স। ইনফর্মাল, not formal, so informal. So there is a prefix informal, উপসর্গ, অনুসর্গ, উপসর্গ আমরা পড়েছিলাম। ইনফর্মাল অর পার্সোনাল লেটার্স কি রয়েছে? দিস টাইপ অফ লেটার্স আর রিটেন টু ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এই ধরনের পত্রগুলো তোমরা বন্ধু এবং তোমাদের আত্মীয় পরিজনদের লিখে থাকো, তাদেরকে বলা হয় ইনফর্মাল লেটার্স। এবার ধরে নাও একজন ছাত্র বললো বা একজন স্টুডেন্ট বলছে যে স্যার এটা আমি কি করে বুঝবো যে ফর্মাল বা ইনফর্মাল? আমি তো চিঠি লিখি, প্রতিদিনই চিঠি লিখি, কখনো বাবাকে লিখছি, কখনো দাদাকে লিখছি, কখনো স্কুলের প্রিন্সিপালকে লিখছি, হ্যাঁ, অর সামটাইম আই রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অর দ্য তোমার ইন্সপেক্টর ইনচার্জ ইন আওয়ার লোকাল পুলিশ স্টেশন। ঠিক আছে, আই রাইট সো মেনি লেটার্স। সো what will be the exact way to understand the letter that I am writing? যে কী করে বুঝবো যেটা আমি লিখছি এটা কী করে বুঝবো? সো এখানে একটা তোমাকে সামান্য জিনিস মনে রাখতে হবে, এটা কোনো মুখস্থ বিদ্যা নেই, কিচ্ছু নেই, আন্ডারস্ট্যান্ডিং, যে যাকে তুমি লিখছো ইজ হি অর শি ইজ ইয়োর ফ্রেন্ড অর রিলেটিভ? আগে এটা দেখে নাও, ফ্রেন্ড অর রিলেটিভ। এবার বন্ধুর বন্ধু, তাকে আমি কি বলবো? বন্ধুই বলবো, ঠিক আছে। বন্ধুর পিসি, বন্ধু পিসি করে ডাকে, আমি কি করে ডাকবো? আন্টি বা পিসি করে ডাকবো। সো দেয়ার ইজ এ রিলেশন, ঠিক আছে। থ্রু দ্য রিলেশন, ইফ আই রাইট আ লেটার থ্রু দ্য রিলেশন to a specific person or group of person, then it is called informal letter or personal letter, ঠিক আছে। কি কি কাইন্ড? What are the kinds in the letter?
বার্থডে ইনভিটেশন, ম্যারেজ ইনভিটেশনস, ঠিক আছে। তারপরে তোমার মনে করো তোমাদের নতুন বাড়ি হয়েছে, ইনাগরেশন অফ ইউর নিউ লিভিং হাউস অর ইউর বিল্ডিং, ঠিক আছে তো, রেসিডেন্স, যেটাই কিছু, এগুলো সব নিমন্ত্রণ, এসো ঘুরে যাও, হ্যান ত্যান হাবিজাবি যা যা আছে সবগুলো কোথায় পড়বে? ইনফরমাল, বিকজ দ্য পার্সন ইউ আর রাইটিং দ্য লেটার আইদার শি অর হি ইউর ফ্রেন্ড অর ইউর রিলেটিভ। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলা? কিচ্ছু নেই জল ভাত, এখন অনেক বড় হয়েছো, এটা বোঝার মতো একেবারে নির্দিষ্ট যে ভাবনা বা চিন্তা সেটা নিশ্চয়ই মাথায় আছে। এইবার সেকেন্ড পার্টটা আসলো ফর্মাল লেটার, ইনটা উঠে গেল, কি আসলো? ফর্মাল। ফর্মাল মিনস এখানে অফিসিয়াল লেটার আসবে, সোশ্যাল লেটার আসবে, আর হচ্ছে লেটার্স টু দ্য এডিটর, এগুলো হচ্ছে অফিসিয়াল লেটারের মধ্যে, ফর্মাল লেটারের মধ্যে পড়বে। জাস্ট এ মিনিট। ঠিক আছে, তাহলে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি ফর্মাল লেটারে কি বলা হয়েছে দেখিনি একটু দেখো। ফর্মাল লেটারে দিস টাইপ অফ লেটার্স আর রিটেন ফর অফিসিয়াল অ্যান্ড সোশ্যাল পারপোসেস। কোনো একটা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, যিনি প্রধান, তাকে কিংবা কোনো একটা সামাজিক কোনো বিষয়ে কোনো সহযোগিতার জন্য বা কোনো সাহায্যের জন্য আমরা এই চিঠিগুলো লিখে থাকি, তাই তো? তাই জন্য এগুলোকে বলা হয়েছে কি? ফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্সে আবার তিনটে ভাগ রাখা হয়েছে, একটা হচ্ছে অফিসিয়াল লেটার, একটা হচ্ছে সোশ্যাল লেটার, একটা হচ্ছে লেটার্স টু দ্য এডিটর। অফিসিয়াল লেটার, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, অফিসিয়াল লেটার কোনটা? অফিসিয়াল লেটার ধরে নাও তুমি চিঠিটা লিখছো একজন মনে করো থানার বড়বাবুকে, তুমি থানার বড়বাবুকে চিঠিটা লিখছো যে কি হয়েছে ঘটনাটা, থানার বড়বাবুকে চিঠিটা লিখছো কি বিষয়, মনে করো লিখছো যে তোমার একটা ক্লিয়ার ব্যাগের মধ্যে তোমার কিছু একাডেমিক সার্টিফিকেট ছিল, সে ফর এক্সাম্পল সেগুলো হট করে হারিয়ে গেল, বা ইওর ওন ফল্ট বা ইগনোরেন্স, সেগুলো হারিয়ে গেছে। এবার সেগুলো তো খুঁজে পেতে হবে, খুব ভ্যালুয়েবল ডকুমেন্টস, এগুলো ছাড়া তো মুশকিল। তো এবার তুমি সেগুলো ডুপ্লিকেট কপি বের করতে গেলেও বা সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে খুঁজে পেতে হলেও তোমাকে কিন্তু বিষয়টা কাকে জানাতে হবে? সংশ্লিষ্ট বিষয়টাকে নিয়ে যারা অনুসন্ধান করবে বা তদন্ত করবে বা যাদের রেফারেন্স তোমার প্রয়োজন তাদেরকে জানাতে হবে। কারা? কোনো কিছু হারিয়ে গেলে, মিসিং হলে পরে কাকে লিখি আমরা? টু দ্য পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি যেখানে থাকো সেই এরিয়ার যে লোকাল ইন্সপেক্টর সেখানে, বা যেখানে গিয়ে হারিয়েছে তোমাকে সেখানে জিনিসটা তুমি মনে করো সে ফর এক্সাম্পল তোমার বাড়ি এতে, তোমার হারিয়েছে বিতে গিয়ে, তো তোমাকে এতে চিঠি লিখলে আপনি যেখানে হারিয়েছে সেখানে গিয়ে লিখতে হবে চিঠিটা। হয়তো বিতে হারিয়েছে, বি যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে তোমাকে চিঠিটা লিখতে হবে। অবশ্যই তোমার সমস্ত আইডি প্রুফ দিয়ে চিঠিটা লিখতে হবে, শেখাবো। সোশ্যাল লেটারে কি আছে? সামাজিক চিঠি। সামাজিক চিঠির মধ্যে আমরা কি বলছি এখানে, যে দিস লেটার্স আর রিটেন টু ইনভাইট পারসনস টু অ্যাটেন্ড সাম প্রাইভেট অর পাবলিক ফাংশনস। প্রাইভেট অর পাবলিক ফাংশনস, সেগুলোকে সোশ্যাল লেটার্স বলে। এবার অনেকে বলতে পারে যে সোশ্যাল লেটার্স তাহলে বিয়ে শাদির ব্যাপারটাও তো একটা সোশ্যাল, অবশ্যই সামাজিক, কিন্তু সেখানে কি ব্যাপারটা থাকবে দেখো, সেখানে তোমার কিন্তু সে যদি ফ্রেন্ডস না হয়, তোমার যদি রিলেটিভ না হয়, তাহলে কিন্তু সেটাকে কিন্তু কী হবে, সেটা সোশ্যালের মধ্যেই পড়বে, যেটা কী হবে ফর্মাল লেটার্সের মধ্যে পড়ে। ফ্রেন্ড হয়ে গেলে তখন কী হবে, সেটা ইনফর্মাল হয়ে গেল বা পার্সোনাল লেটার হয়ে গেল, ঠিক আছে তো? উৎসব অনুষ্ঠানে তো কেউ গুনে গুনে নিমন্ত্রণ করে না, বা শুধু পরিচয়দেরকে করে তা না, এমনও আছে যে এর পরিচয় ওর থ্রু, ওর পরিচয় ওর থ্রু, এরকম করে নানা পরিচয়ের থ্রুতে আসে, যারা মনে করো আমার বন্ধুও না আত্মীয় না, কিন্তু আমার বন্ধুর 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 আত্মীয় মনে করো এরকম, তাহলে তখন সেগুলো আমাদের কোথায় চলে আসবে? সোশ্যালে। সোশ্যালের আমি দু একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো তোমাদের স্কুলের একটা বিল্ডিংয়ের ওপেনিং হবে, সেখানে মনে করো এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, প্রশাসনিক দিক দিয়ে যারা প্রধান, তাদেরকে চিঠি লিখলে, বা তোমাদের স্কুল, তোমাদের পাশের যে স্কুলের যিনি প্রিন্সিপাল আছে বা সেখানকার যে রেসপেক্টিভ টিচার্স আছে তাদেরকে তোমরা সেই ফাংশনে যোগ দেওয়ার জন্য ইনভিটেশন দিলে, ঠিক এগুলো সব আসছে সোশ্যাল লেটার্সে, ঠিক আছে, যেটা আমাদের শিখতে হবে। এবার লেটার্স টু দ্য এডিটর, এটা ক্লাস 10এই ছিল, আমাদের সকলের কাছেই ছিল। এটা কী করতে হবে? এটা সংবাদপত্রের যে সম্পাদক মহাশয় আছে, বিভিন্ন বিষয়গুলো ক্লাস 10-এ থাকাকালীন আমরা করেছি। স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, ব্যাড কন্ডিশন অফ রোড, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, রেকলেস ড্রাইভিং, অনেক কিছু যেগুলো আমরা সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে একটা প্রতিকার বা একটা সুরাহা পাওয়ার চেষ্টা করেছি। সেই জিনিসগুলো আছে কিন্তু, এবার সেই জিনিসগুলো আছে। তো এটা চলে গেল লেটারের মধ্যে যে ইনফর্মাল আর ফর্মাল লেটারের যে টাইপসগুলো, সেই টাইপসগুলো এবং তাদের যে
বিশেষত্বগুলো আছে সেগুলো আমি বললাম একে একে। এবার একটা নতুন জিনিস কিন্তু এবার শুরু হয়েছে তোমাদের, এটা হচ্ছে মোস্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিজনেস লেটার। এটা কিন্তু এবার নতুন ইনক্লুড হয়েছে মানে ক্লাস 10 লেভেলে ছিল না, 11 আগে থেকেই ছিল। হ্যাঁ, এটা নতুনভাবে ইনক্লুড হয়েছে। কি আছে? বিজনেস লেটার। কি বলছে বিজনেস লেটারে? বলছে দিস টাইপ অফ লেটার্স আর রিটেন টু দ্য বিজনেসম্যান ফর বিজনেস পারপোজ অনলি। একজন ব্যবসায়ীকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে চিঠিগুলো লেখা হয়, যেখানে টাকা পয়সার লেনদেন থাকে, তাকে আমরা কি বলি? বিজনেস লেটার বলি। বিজনেস লেটার। আচ্ছা, এবার কি বলছে? লেটার্স অফ কোটেশন অ্যান্ড অর্ডার। তুমি কোনো কিছু একটা অর্ডার করছো, দেখো এবার একটা বলি, আমাদের কিন্তু কিছু সোশ্যাল সাইট আছে, সেই সোশ্যাল সাইটসগুলোতে আমরা বিভিন্ন জিনিস কিন্তু অর্ডার করে থাকি। যেমন কিছুদিন আগে পুজো গেল, আমরা সবাই কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন আর যেগুলো সোশ্যাল মিডিয়াসগুলো, সোশ্যাল বিজনেস প্ল্যাটফর্ম, অনলাইন সেলিং প্ল্যাটফর্মগুলো আছে, সে অবশ্যই এগুলো সোশ্যাল একটা সামাজিক একটা প্ল্যাটফর্মের উপরে আছে, সেখান থেকে আমরা নানা জিনিস অর্ডার করেছি। হয়তো কারোর প্রয়োজনীয় একটা জিনিস, একটা নতুন জামা বা একটা নতুন কিছু, ঘর সাজানো একটা জিনিস, সব কিছুই এখানে পাওয়া যায়। এবং স্টোরটা কিন্তু কি? ডিজিটাল স্টোর। বিকজ কি? উই ক্যান ভিউ দ্য ডিজায়ার্ড কন্টেন্ট, ঠিক আছে, অন আওয়ার মোবাইল স্ক্রিন। ওকে, ডিজিটাল দোকান। তো যাই হোক, তো এখানে তুমি কোনো কিছু অর্ডার করছো মনে করো, এইবার তুমি একজন দোকানের মালিক, তুমি একজন বিখ্যাত একটা প্রতিষ্ঠানের মালিক। এবার তোমার দোকানে যে প্রোডাক্টগুলো সেল হয় সেটা নিশ্চয়ই করে প্রোডাকশন হাউস আছে, তৈরি হয়, তুমি সেখান থেকে অর্ডার, বা তুমি হচ্ছেন একজন রিটেলার, যে হোলসেলার আছে, যে ভীষণ পরিমাণ উৎপাদন করে বা বড় পরিমাণ স্টক রাখে, তাকে কি বলা হয়? হোলসেলার। আর যে খুচরো বিক্রেতা, তাকে কি বলা হয়? রিটেলার। অ্যাজ এ রিটেলার তুমি হোলসেলারকে বলছো আমাকে এই জিনিসগুলো এত এত কোয়ান্টিটিতে পাঠাও। কি করছো? অর্ডার। কি করছো? অর্ডার। কি করে অর্ডার করতে হয় এবার আমাদের শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কমপ্লেন লেটার্স এগেনস্ট রং ডেলিভারি ও ডিফেক্টিভ ডেলিভারি, যেটা আমাদের কি হয়, তোমার হচ্ছে হয়তো জিনিসটা এনেছি, কালারটা একটু ফেড হয়েছে বা কোনো একটা জায়গায় ভাঙা, হ্যাঁ, আমরা হয় রিপ্লেসমেন্ট নিব। রিপ্লেসমেন্ট মানে কি? ওই জিনিসটার পরিবর্তে তেমনই একটা জিনিস। হ্যাঁ, আর হচ্ছে যদি বলা হয় যে আমরা কি করব, আমরা টাকাটাই ফেরত নিয়ে নিব, টাকাটাই, আর জিনিসটা নেব না, সেটাও হয়। তো সেই জিনিসগুলো এখানে আমাদের শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ক্রেডিট মানে ব্যাক করবো নাকি আমরা জিনিসটাকে রিপ্লেসমেন্ট করবো? কিসের জন্য? রং ডেলিভারি হতে পারে, ডিফেক্টিভ ডেলিভারি হতে, হয়তো তুমি যখন জেনারেলি যেটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কিনলে, হয়তো কেউ একজন মোবাইল কিনেছে, একটা খুব দামি কোম্পানির একটা মোবাইল কিনেছে, এবার দেখা গেল তুমি উঠে দেখলে একটা কি আসলো, একটা হচ্ছে সাবান চলে এসছে, ঠিক আছে না? হ্যাঁ, মানে ইউ হ্যাভ টু পে, তুমি কী করেছিলে? ইউ পেইড মনে করো 60,000 রুপিস, 60,000 টাকা তুমি দিয়েছো, বা 60,000 টাকা দিয়ে তুমি মোবাইল না, তুমি একটা সাবান পেয়েছো। হ্যাঁ, তো দ্য মোমেন্ট উইল বি ভেরি বিউটিফুল, যখন তুমি প্যাকেটটা খুলে তুমি দেখবে 60,000 টাকার বদলে তুমি একটা কাপড় কাচা সাবান পেয়েছো। এর থেকে খুশির দিন, মানে এরকম ঘটনা যদি কারোর লাইফে ঘটে, এর থেকে আনন্দের ঘটনা হতে পারে না। সেই মানুষটার যে মুখের মানে প্রকৃতি, মনে হয় আমাদের ওই অ্যাটলাস বইটাতে এরকম কোনো ম্যাপ নেই কোনো দেশের, তার মুখের চেহারাটা যেমন হবে। তো যাই হোক, তো এটাই হলো ব্যাপার, যে এরকম একটা ডেলিভারি মনে করে এসে রং ডেলিভারি, ডিফেক্টিভ ডেলিভারি, রং ডেলিভারি চলে এসেছে, তাই তোমাকে তো এটা কী করতে হবে? তুমি তো পে করেছো না, তাই না? পে করেছো তো, তো এবার তো তোমাকে তো ফিডব্যাক নিতে হবে, তো হয় তোমাকে প্রোডাক্টটিকে রিপ্লেস করতে হবে, নয়তো মানিটাকে তোমার যেটা দিয়েছো সেটাকে ব্যাক নিতে হবে। তার জন্য যে চিঠিগুলো লেখা হয় সেটা বলা হয় যে কমপ্লেন লেটার এগেন রং ডেলিভারি অর ডিফেক্টিভ ডেলিভারি। এটা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে হতে পারে, একজন বড় ব্যবসায়ীর কাছেও হতে পারে। লেটার সিকিং টাইম এক্সটেনশন ফর ডেলিভারি অ্যান্ড পেমেন্ট। হয়তো তুমি তোমার হোলসেলার থেকে প্রোডাক্ট এনেছো, এবার আনার পর সে তোমাকে হয়তো চাপ দিচ্ছে, কি ব্যাপার, ঠিক আছে, ইউ আর মেকিং ডিলে টু পে দ্য আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট অফ ₹50,000, 50,000 টাকা তোমার বকেয়া রয়েছে, বাকি রয়েছে, যাকে ডিউ বলে, তাই না? মাঝে মাঝে কিন্তু ইলেকট্রিসিটি বিল না দিলে কিন্তু বাড়িতে নোটিশ চলে আসে, বিলটা আপনার লাইনটা কাটতে হবে। আমার সাথে অনেকবার হয়েছে। তো যাই হোক, তো এবার তো ওইটাই বলছি যে তো এবার দেখা যাচ্ছে যে এরকম পেমেন্ট হয়নি, মনে কোনো একটা প্রোডাক্ট দিয়েছে, সেই প্রোডাক্টটা তুমি তার থেকে নিয়েছো, তার জন্য যা পেমেন্ট করেছো,
এবার কিছু অ্যামাউন্ট ডিউ রয়ে গেছে, সেই অ্যামাউন্টটা চাচ্ছে উনি। কে চাচ্ছে? হোলসেলার বা যে প্রতিষ্ঠানের মালিক, সে তোমাকে পেমেন্ট ক্লিয়ারেন্সের জন্য যাচ্ছে। আবার তুমি তার কাছে চিঠি লিখছো যে না, এটা একটু এক্সটেনশন হোক, একটু সময়টা একটু বেশি দিন, হ্যাঁ, বিকজ আই হ্যাভ নো মানি, ফাঁকা পকেট এখন টাকা চাবে না, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তো এক্সটেনশন চাচ্ছ, বা তুমি অর্ডার করেছো তারা দিতে পারেনি, ডেলিভারি ডেটটা আর একটু পেছোবে, সেটার জন্য একটা এক্সটেনশন হচ্ছে। বা পেমেন্টটা তুমি চাইছো, পেমেন্ট একটু দেরি করে দিতে হবে, এখন দিতে পারছো না, তার মানে এই রিলেটেড ডিলিংস বলে, এগুলোকে কী বলে? ডিলিংস। তো এই ডিলিংসগুলো রিলেটেড কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু সব কিসের মধ্যে পড়ছে বলতো? সিকিং টাইম, সময় চাচ্ছ, টাকা দিতেও একটু সময় লাগবে, আপনার পেতেও সময় লাগবে, দেরি হয়ে গেছে দাও, এটাও সময়ের মধ্যে পড়ে, হ্যাঁ, একটু সময় আমাকে দাও, এটাও সময়ের মধ্যে পড়ে, সব টাইম রিলেটেড। আচ্ছা, then last and final part is letter for loan and advance. লোন, এই লোনের ব্যাপারটা বলি যে দিস লেটার আর রিটেন টু দ্য ব্যাংক ম্যানেজার সিকিং ফর লোন অ্যান্ড অ্যাডভান্স। এবার লোন, লোন কথাটা হচ্ছে কি নেওয়া? ধার নেওয়া। ধার খুব বাজে জিনিস, ঠিক আছে, টাকা ধার নেওয়া পৃথিবীর সব থেকে বড় বাজে জিনিস। বাট এখন দেখা যাচ্ছে কোনো একটা ছাত্রছাত্রী খুব বড় একটা জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে, the economical condition of the particular family is not stable, so in that case the student needs a huge amount of money to continue his study or her study, দরকার, খুব টাকার দরকার। সো ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় খুব ভালো, দেন আমরা জানি যে প্রত্যেকটা স্টেটে ইনক্লুডিং আওয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট দেয়ার ইজ এ গুড স্কোপ ফর দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই আ লোন অ্যামাউন্ট থ্রু স্টুডেন্ট ক্রেডিট কার্ড। হোপ ইউ নো, এগুলো জানতে হয় কিন্তু, সেখানে আগামী দিনে তোমরা বড় জায়গায় পড়তে যাচ্ছ, তোমাদের টাকার দরকার পড়তেই পারে। ধরে 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 নাও তুমি রিসার্চ করতে ক্যালিফোর্নিয়া যাচ্ছ, সো এক্সাম্পল, তোমার তো হয়তো টাকার প্রয়োজন পড়বেই, অবশ্যই পড়বে। এবার আমাদের ফ্যামিলিগুলো তো মধ্যবিত্ত পড়বে, এত টাকার যোগান দেওয়া তো সম্ভব নয়। তো সেখানে কী হয়, একটা সরকারি সাহায্য দরকার, এবং অবশ্যই তুমি পাবে, তুমি যোগ্য ছাত্রছাত্রী হও। এবার তোমার কী করতে, সারা জীবনে একাডেমিক সার্টিফিকেট তারা ভেরিফাই করবে, দেখবে না ছেলেটা মেয়েটা সত্যি খুব ভালো, ইংরাজিতে 40-এ 40 পাইছে, 13 পায়নি, বুঝলে তো, এটা তারা দেখবে কিন্তু। তাই ওই 40ই পেতে হবে, সমস্ত মানে শুধু ইংরেজি কেন, বাকি বিষয়গুলো তো দেখার পর তারা বলে না একে দেওয়া যায়, একে ভরসা করা যায়। কারণ তোমাকে লোনটা দিল, তুমি নিয়ে বিদেশে চলে গেলা, তারপর দেখা গেলো বিদেশে তুমি ঘোরাঘুরি করে সব টাকা শেষ করে দিলে, তা তো হয় না। যদি ইনস্টিটিউশনের ট্রান্সফার, ওটা হাতে পাবে না তুমি টাকাটা, ডাইরেক্ট যে ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছে তাদের ক্রেডিট হবে। তবু কথার কথা একটা আজগবি গল্প বললাম যে এদিক ওদিক করে নষ্ট করে, বা তুমি পাস করতে পারছো না, তো যাকে তাকে তো গভর্নমেন্ট এই সুযোগটা দেবে না, এটা মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের জন্য। তাহলে তোমাকে লেখাপড়াটা ভালো করতে হবে, মনে রাখবে যার লেখাপড়া ভালো তার লেখাপড়ার জন্য কোনো দিনও টাকার সমস্যা হয় না, কোনো দিনও হয় না। এটা পুরোপুরি ভুল কেউ যদি বলে থাকে যে মেধা ছিল টাকার জন্য লেখাপড়াটা হয়নি, নট দ্যাট, এটা কোনো দিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়, ঠিক আছে। তো যাই, এখন খাওয়া পড়ার ব্যাপারটা লেখাপড়ার ব্যাপারটা তফাৎ আছে কিন্তু, হ্যাঁ, মানে কি লেখাপড়া টাকার জন্য লেখাপড়া হয়নি, তার নিশ্চয়ই তার খাওয়া পড়ার সমস্যা ছিল, হয়তো ফ্যামিলি ক্যারি করতে পারে, যার জন্য লেখাপড়াটাও তার ধীরে ধীরে বাদ পড়েছে, মেধা ছিল, কথাটা বলার মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু কেউ যদি বলে যে রাজ্যে লেখাপড়ার জন্য ছাত্রছাত্রী দুস্থ ছাত্রীদের পয়সার অভাব, তারা টাকার জন্য পড়তে পারছে না, এটা সম্ভব নয়। যাই হোক, সেটাই বলছি। তো এবার এই যে লোন অ্যামাউন্টটা আছে, তুমি তোমার সার্টিফিকেটগুলোকে শো করে তোমাকে ব্যাংক কী করে লোন দিল, এবং তোমাকে দিয়ে দিল যে কত দিনের মধ্যে লোন শোধ করতে হবে। তুমি ডিগ্রি কোর্স করে তুমি চাকরি পেয়ে জব পেয়ে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে। মনে রাখতে হবে রেট অফ ইন্টারেস্টটা অনেকটাই কম, স্টুডেন্টদেরকে যে টাকাটা লোন হিসেবে দেওয়া হয় সেই ইন্টারেস্টটা অনেকটাই কম, কারণ এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আচ্ছা, তারপরে অ্যাডভান্স, হয়তো কারোর কাছে কোনো কিছু প্রয়োজন, তুমি একটা, এবার তো লেখাপড়ার বিষয়টা গেলাম, তুমি মনে করো একদম বড় ব্যবসায়ী, কি খুলবে, তুমি কি করতে যাচ্ছ, তুমি একটা কসমেটিক হাব খুলতে যাচ্ছ। মনে করো তুমি আমাদের এলাকায় এত বড় একটা, মানে তোমার এত বড় প্রোডাকশন হাউস করতে যাচ্ছে যেখানে অল কাইন্ড অফ কসমেটিক্স তৈরি হবে, এটা বিশাল হাব, এরকম কিন্তু নেই দিকে, বিশাল একটা ফ্যাক্টরি তৈরি করে যেখানে সব কসমেটিক্স তৈরি হবে, নাম করা সব কসমেটিক্স তৈরি হবে, তোমার ব্র্যান্ডের তৈরি হবে, মনে করো তোমার ছবি দেওয়া, তুমি দাঁড়িয়ে আছো, তোমার একটা কসমেটিক ব্র্যান্ড তৈরি হবে। তো এর জন্য কি দরকার, অবশ্যই যোগ্যতা লাগবে, তোমার আইডিয়াসগুলো লাগবে, সেই তোমার বিজনেস প্ল্যানটা ব্যাংকে শো করাতে হবে, ব্যাংক সেই প্ল্যানটাকে রিকগনাইজ করবে ফিল্ড অফিসারকে দিয়ে, তারপর তোমার ফ্যাক্টরির জন্য তোমার কত ইনভেস্টমেন্ট সেটা দেখবে,
তোমার কি যোগ্যতা আছে সেটা দেখবে, তারপর তিনি কী করবে, লোন অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, যে না তুমি ব্যবসাটা করো, আমি এত টাকা তোমাকে অ্যাডভান্স করলাম, এগুলোও আছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু টপ টু বটম একেবারে আধুনিক যুগের কিন্তু। হ্যাঁ, কারণ জানো কি না তোমরা জানি না, অবশ্যই জানো, ইকোনমিক্স ছাড়া এখন কিচ্ছু নেই, অর্থনীতি ছাড়া এখন কিচ্ছু নেই। গোটা দেশটা একেবারে তুমি প্রশাসনিক দিক থেকে শুরু করে তারপরে তোমার সামরিক দিক থেকে শুরু করে ডিফেন্স, পলিটিক্স, খেলাধুলো, সব জায়গায় কিন্তু কী আছে বলো, ইকোনমি, তাই না? ওই জন্য যখন অর্থ বিল পাশ করা হয় তখন সারা দেশের লোক হাঁ করে তাকিয়ে থাকে যে এইবার গরিব মানুষদের জন্য কী কী আসছে। হ্যাঁ, কত ট্যাক্স দিতে হবে, জিএসটি, এসজিএসটি, কী কী আছে, কত কী দিতে হবে, সাধারণ ট্যাক্স কী কী বাড়লো, কোন ওই খাবার তেলের কুকিং অয়েলের দাম বাড়লো, নাকি তোমার হচ্ছে ডিজিটাল ইকুইপমেন্টস বা গ্যাজেটস এদের দাম বাড়লো, টিভির দাম বেড়েছে নাকি জমির দাম, সব কিছু, রেল বাজেট হচ্ছে, জেনারেল বাজেট হচ্ছে, খাওয়া দাওয়া, কেরোসিনের দাম কত বাড়লো, চালের দাম কত বাড়লো। সারা দেশের মানুষ কিন্তু, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কিন্তু কী থাকে, তাকিয়ে থাকে, তাই না? কারণ বাজেট একটা এমনই একটা বড় ব্যাপার। যাই হোক, তা এই যে চিঠিগুলো, এখানে টাকা পয়সার লেনদেন রয়েছে, গুড রিলেশনশিপ রয়েছে, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে এটা কিন্তু বিজনেসের একটা পৃথিবী। এই পৃথিবীতে আমাদেরকে কিন্তু এনরোল করতে হবে, মানে ভালো করে নিজেদের নামটা লিখিয়ে জিনিসগুলো শিখতে হবে। এবং এই জিনিসগুলো লিখলে, লেটারের মধ্যে এতগুলো ভাগ আছে, এখনও কিন্তু আমি রিপোর্ট সেকশনে যাইনি, আজকে শুধু লেটারই বলেছি না। তা এইখানে এতগুলো সিগমেন্ট তোমাকে প্রিপেয়ার করতে হবে জাস্ট ফর 5 মার্কস। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। ঠিক আছে, অর্থাৎ এই 5টা নাম্বার তোলার জন্য তোমাকে কিন্তু এতটা লড়াই করতে হবে এবং এই জিনিসগুলো শিখতে হবে। সো নাও চয়েস ইজ ইয়োর্স, ইউ ক্যান সিম্পলি টার্ন ইন্টু দ্য ফিল্ড অফ প্যারাগ্রাফ or you can stay here and ফাইট দিস থিংস, ফাইট এগেনস্ট দিস থিংস, আর এখানে দাঁড়িয়ে তুমি এদের সাথে লড়াই করতে পারো, যে কোনো একটা, হয় প্যারাগ্রাফে চলে যাও তাহলে। কিন্তু এবার আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, যারা বিভিন্ন ধরনের বই না পড়ে তাদের ক্ষেত্রে প্যারাগ্রাফটা কিন্তু অ্যাটেম্প করা খুব কঠিন। খালি শুধু ইংরেজিতে লাইন লিখলে পরেই হয় না, খুব ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু অনুচ্ছেদ রচনা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটাই বলার ছিল, এগুলো শিখতে হবে, ভালো করে করতে হবে। তো এবার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি যে আগামী দিনে তোমাদের এই লেটার সিগমেন্টের উপরে ক্লাস আসতে চলেছে, যেখানে আমি প্রত্যেকটা লেটার ধরে ধরে তোমার হাতে ধরে ধরে শেখাবো। তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকেও আমার, আর সবাই কিন্তু ডিজিটাল এডুকেয়ারের যে ইউটিউব চ্যানেলের যে সেকশনটা সেটাতে কিন্তু ভালো করে নজর রেখো। হ্যাঁ, খুব শিগগিরই ক্লাসগুলো আসতে চলেছে। আর যে পড়াগুলো আমরা পড়িয়েছি এতদিনে, আমাদের টেক্সট বইয়ে যে পড়াগুলো পড়িয়েছি সেগুলো ভালো করে পড়ো। র্যাপিড রিডার শুরু হতে চলেছে, এটাও ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই একদম পড়াশোনাটাকে কিন্তু একদম মানে খুব ভালো মানসিকতা নিয়ে, খুব ভালো একটা চিন্তা নিয়ে শুরু করে দাও, এগিয়ে যাও, সামনেই পরীক্ষা, এটাই বলবো। আর লেটার নিয়ে চিন্তা করতে হবে না, সেটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের ইনস্টিটিউশনের, আমাদের টিচারদের। আমরা কিন্তু তোমাদেরকে এই ইংরেজি সেগমেন্টে যেই জায়গাটা আমি তোমাদের দেখাই সেটা অবশ্যই কিন্তু সার্থকভাবে গড়ে তুলতে পারবো, এই বিষয়ের আছে। এই বলেই শেষ করব। তোমাদের ভালোবাসা স্নেহ আমাদের চ্যানেলের প্রতি যেমনভাবে ছিল সেভাবে যেন আরও বৃদ্ধি হয়, উত্তর শ্রীবৃদ্ধি হয়, সেটাই চাবো। তাহলে হ্যাভ আ গুড ডে, গুড বাই।